সুপ্রভাত। বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক মনীষ ঘটকের আজ জন্মদিন। তার ছদ্মনাম ছিল যুবনাশ্য। কল্লোল যুগের খ্যাতনামা কবি সাহিত্যিক ছিলেন তিনি। ইনকাম ট্যাক্সের কনসালটেন্ট হিসেবে প্রতিষ্ঠা পেলেও মনীষ ঘটকের পরিচয় ছোট গল্পকার হিসেবেও। পাবলো নেরুদার অনেক কবিতা অনুবাদও করেছেন। তার কয়েকটি গ্রন্থ শিলালিপি, যদিও সন্ধ্যা, এক চক্রা, পটলডাঙার পাঁচালী উল্লেখযোগ্য। মনীষ ঘটক ১৯২৪ সালে গল্পকার হিসেবে সাহিত্য জীবন শুরু করেন। সেই সময় কবি হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। তিনি ছিলেন কল্লোল যুগের একজন সাহিত্যিক। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ছিল শিলালিপি। মান্ধাতার বাবার আমল তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। বহরমপুর থেকে বর্তিকা নামে একটি লিটল ম্যাগাজিনে তিনি আমৃত্যু সম্পাদনা করেছেন। তিনি ঢাকা থেকে ১৯২৭ সাল ও পরবর্তীকালে প্রকাশিত প্রগতি পত্রিকার সাথে জড়িত একজন নিয়মিত তরুণ কণ্ঠস্বর ছিলেন। মনীষ ঘটক জন্মগ্রহণ করেন ১৯০২ সালের ৯ ফেব্রুয়ারি। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই। এ নিয়ে চিঠি লিখেছেন ঈশানী গুপ্ত, গোশালা রোড, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই স্থির করার জন্য তোমাকে অপরিসীম ধন্যবাদ। বিষয়টাতে আমার একটি ভাবনা জানাচ্ছি তোমাকে। শিপ্রা, আমি আর লিপি সে সময়টাতে উপঢৌকন, সম্মান, আদর এবং পুরস্কার স্বরূপ উপহারে পেয়েছিলাম মোটামুটি গোটা ২৫ বই। এদের প্রায় ১৫টি বইই ছিল তিনজনের মধ্যে কমন, যেমন সঞ্জীব চাটুর্যে, বঙ্কিম, শরৎ, আবার এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এবং উইংস অফ ফায়ার বই দুটো। এছাড়াও ওরা দুজন আরও পেয়েছিল গীতবিতান আর শীর্ষেন্দু সুনীল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গ্রন্থ। একমাত্র ব্যতিক্রম হয়ে আমার সংগ্রহে এসেছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসটি। মলাট দিয়ে বইগুলো নিজের নিজের ট্রাঙ্কে যত্ন করে রেখে দিতাম আমরা। বিনিময়ও করতাম সেগুলো নিজেদের মধ্যেই। এত ঠান্ডা পড়েছে এই কদিন, আমি বইয়ের তাক গোছাচ্ছি। এই আবহাওয়াতেও আমি এতটা শারীরিক পরিশ্রম করছি এই বয়সে, ভাবতে নিজেরই বেশ কিছুটা অবাক লাগছে। যাকগে, হঠাৎই আবিষ্কার করলাম সেই সময় দ্বিতীয় খণ্ডটা তাকে নেই। নেই নেই তো নেই, আতি পাতি করে খুঁজেও পাচ্ছি না সেটা। এবার আমার মনে হচ্ছে ওই দুই বন্ধুরই কেউ খণ্ডটা ইতিমধ্যে নিয়েছে নিশ্চয়ই। ভীষণ মন খারাপ লাগছে। কিভাবে চাইব ওটা? ওরা যদি না নেই বলে, যদি বলে অন্যভাবেও তো বইটা হারাতে পারে। তবু ফোনের দিকে এগিয়ে ওদের ডায়াল করছি আমি এক এক করে। ফোন বাজছে, কিন্তু ওরা কেউ ফোন তুলছে না। হতাশায় ডুবে যাচ্ছি আমি। কি হবে? কি করব? সমাদরপূর্বক দানে পাওয়া বই তো নয় এটা। শুনতে পাচ্ছি মায়ের গলা। মা ডাকছেন আমাকে। ঘুমিয়ে পড়েছিলাম আমি, আর স্বপ্ন দেখেছিলাম বোধহয়। হুড়মুড়িয়ে দৌড়ে গিয়ে দেখি সেই সময়ের দুটো খণ্ডই তাকে পাশাপাশি বিদ্যমান। লজ্জায় জিভ কাটলাম, মাকে জড়িয়ে ধরলাম। মা আমার দিকে তাকালো। টেবিলে বিকেলের চা বিস্কুট নিয়ে আমরা এখন। মাকে ধীরে ধীরে স্বপ্নের কথা বলছি। মায়ের মুখে মৃদু মধুর হাসি। মা বলছে, এবার সরস্বতী পুজোয় সুনীল গাঙ্গুলির কবিতার বই নিবি একটা? আমার মুখে হাসির খুশি। শিপ্রা, লিপির হাসিমাখা মুখ দুটোও কল্পনা করতে পারছি। এই সেদিনের কথা। লিখেছেন ঈশানী গুপ্ত, গোশালা রোড, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। মলয় কুমার বিশ্বাস, ২৭ আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, তোমার বিষয় ভাবনা আমাকে প্রাণিত করেছে। একজন মানুষ প্রিয়জনকে যখন উপহার হিসেবে কিছু তুলে দেয়, তাতে থাকে হৃদয় তথা স্নিগ্ধ হাতের স্পর্শ, আবেগ আর নিখাদ ভালোবাসা, যা এনে দেয় একটি আকাঙ্ক্ষিত স্নিগ্ধ সাহচর্য। যতই থাকুক না কেন মনোকষ্ট, আবেগ আর ভালোবাসা,
মানুষ চাই এই উপহারটি সারা জীবন গ্রহীতার স্মৃতির মণিকোঠায় অক্ষয় হয়ে থাকুক। এখানে মূল্যের কথা নাই বা তুললাম, প্রয়োজনীয়তা বা গুরুত্বে উপহার অমরত্ব লাভ করে। বইয়ের মতো মানুষের অন্তরঙ্গ বন্ধু বোধহয় কেউ নয়। কাজেই প্রিয়জনকে বইয়ের মতো উপহার তুলে দেওয়ার চেয়ে ভালো উপহার আর কোনোটিই হতে পারে না। বই তো মানুষের মনকে বৈচিত্র্যে ভরিয়ে তোলে। তৎসহ অনুপম আনন্দের ফল্গুধারা সহ বিভিন্ন চিন্তাধারা অন্তরের অসুরকে বধ করতে সহায়ক ভূমিকা পালন করে। শিক্ষার প্লাবন ঘটাতে এর জুড়ি মেলা ভার। গুরুদেব রবীন্দ্রনাথ বলেছেন, মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে। ভিক্টর হুগো বলেছেন, বই বিশ্বাসের অঙ্গ। বই মানব সমাজকে টিকিয়ে রাখার জ্ঞান দান করে। অতএব বই হচ্ছে ভারতের রক্ষা কবচ। বই জীবনের এক একটা চলমান প্রতিবিম্ব। নিঃসন্দেহে উপহার হিসেবে বই জীবনকে সমৃদ্ধ করতে বৃহৎ ভূমিকা পালন করে। লিখেছেন মলয় কুমার বিশ্বাস, ২৭ আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। তপন চৌধুরী পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার থেকে লিখছেন, বন্ধু প্রত্যুষা, এ মাসের বিষয় ভাবনায় ভাবিত আমি। খোলা জানালায় চোখ রাখতেই নীলাকাশে ভেসে চলা টুকরো সাদা মেঘমালা আমার কৈশোর যৌবনের স্মৃতি বিজড়িত নানান সুন্দর দিনগুলোর কথা মনের ক্যানভাসে জানান দিয়ে গেল। এই তো সেদিন। হ্যাঁ, বছর ৪০-এর আগের সেই সুখস্মৃতি আমার কাছে আজও এই তো সেদিন বলেই মনে হয়। জানো প্রত্যুষা, সেই সময় কোনো মতে পাঠ্যপুস্তক শেষ করেই ভাই বোনদের মধ্যে গল্পের বই দখলের লড়াই চলত। হ্যাঁ, ঠিকই শুনেছ, বই নিয়ে আমাদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলত। এখনকার মতো তখন প্রযুক্তির ব্যবহার ছিল না, তাই বই ছিল সেই সময়ের বিনোদনের সুন্দর মাধ্যম। সাহিত্যের মধ্যে দিয়ে অনির্বচনীয় মাধুর্য পাওয়া যেত। বইপ্রেমীরা তখন সাহিত্যের মাঝে খুঁজে পেতেন সৃজনশীলতা, সৌন্দর্য, আনন্দ, নান্দনিকতা ইত্যাদি। ভাষার মাঝে ভাষাতীত্যের প্রকাশ, ছন্দ ও অলঙ্কারের সুন্দর ব্যবহারে পাঠকগণ মুগ্ধ হতেন। সাহিত্যের মাধুর্যের কারণে সাহিত্যকে আনন্দদায়ী বলে মনে করা হতো। বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, বিবাহ বার্ষিকী, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে মনের মতো বই উপহারের মধ্যে দিয়ে একে অপরের কাছে সম্মানিত হতেন। তৎকালীন বিয়েবাড়ির অনুষ্ঠানে রঙিন পাতার মোড়কে বিবাহের মাঙ্গলিক ছবিসহ সুন্দর কবিতা ছাপিয়ে উপহার হিসেবে সকলকে প্রদান করার প্রচলন ছিল। এমনই একটি উপহার আমি আজও স্মৃতি হিসেবে যত্ন করে রেখেছি। দুঃখ হয় যখন দেখি বিখ্যাত সাহিত্যিকদের অমূল্য গল্পের বইগুলো বুক সেলফে সাজিয়ে রাখা, অথচ বই পোকাদের অনুপস্থিতির কারণে উইপোকারা স্থান দখল করে আছে। ডিজিটাল যুগে মানুষ আজ ভীষণ ব্যস্ত। অবসর বিনোদন আজ স্বপ্ন। যদিও বা একটু সময় পাওয়া যায়, তা প্রযুক্তির জালে বন্দী। বিবর্তনের ফলে যদি আবার অতীত ফিরে আসে, হয়তো তখন বুক সেলফের অমূল্য সম্পদগুলো উইপোকার হাত থেকে রক্ষা পাবে। লিখেছেন তপন চৌধুরী, পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার থেকে। জীবন কৃষ্ণ রায় কাজীপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে লিখছেন, বই 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 ধরো, বই ওটা হাতিয়ার। বই হলো বিশাল ও বিপুল জ্ঞান ভাণ্ডারের আকর। বই ছাড়া এই সমাজ ও সভ্যতা ১ ইঞ্চি এগোতে পারবে না। বলা যায়, বেদের শ্রুতির যুগের এবং তৎপরবর্তীকালে বই একমাত্র তত্ত্ব ও তথ্য সংগ্রহের উপায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। সমাজ বিজ্ঞানের সকল শাখা, স্থাপত্য, ভাস্কর্য, পুরাতত্ত্ব, সমাজের বিভিন্ন সময়কালের আর্থিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক বিবরণী সবই নানা বইয়ে কালো সোনার অক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। একজন জ্ঞানী বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সমাজ সংসার বিচ্ছিন্ন হয়ে বাঁচতে পারে, কিন্তু বই ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাবে না। অর্থাৎ বই ছাড়া বেঁচে থাকাটাই
অর্থহীন হয়ে দাঁড়ায়। তাই মনে হয় প্রত্যুষার পর্যবেক্ষণ ও মূল্যায়ন যথার্থ। তবে এই নিয়ে কোনো বিরোধ থাকবার কথা নয়। সময়ের সঙ্গে সাযুজ্য বজায় রেখে নিজেদের আপডেট করতে হয়। কিন্তু যা সনাতনী, শাশ্বত, চিরন্তন, তাকে কি পরিত্যাগ করতে হয় কখনো? মাতৃস্নেহ, কান্নার ভাষা, সে যে কোনো জাতি, ধর্মীয়, ভাষাভাষীর মানুষই হন না কেন, তা কি কখনো পুরনো হয়? সমান্তরালভাবে যে উপাদান আমাদের অতীতকে চোখের সামনে তুলে ধরে, তাকে পাথেয় করে বর্তমানকে উপযুক্ত বর্মে সাজিয়ে ভবিষ্যতের সোপানে পা দিয়ে ক্রম অগ্রসর হতে সাহায্য করে। আর সেই উপাদান, যা অত্যন্ত মূল্যবান, সেটাই আজ মানব সমাজে ব্রাত্য হওয়ার জোগাড়ে কখনো হতে পারে না। তাই সমস্বরে সম্মিলিত ধ্বনিতে দিকে দিকে আওয়াজ উঠুক, ধরো বই, ওটা মূল্যবান উপহার। লিখেছেন জীবনকৃষ্ণ রায়, কাজীপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে। উৎসবপ্রিয় বাঙালির একটা সময় বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, নানা অনুষ্ঠানে বই ছিল সবচেয়ে ভালো উপহার। এই উপহার পেলে আনন্দে আত্মহারা হয়ে যেত ৮ থেকে ৮০। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকদের উপহার হিসেবে বইকেই বেছে নেওয়া হতো। ছেলেবেলায় পাঠ্যপুস্তক ছাড়া অন্য বই পড়বার জন্যে তাড়াতাড়ি করে স্কুলের পড়া শেষ করে নেওয়া হতো। এখন যেন সবই অতীত। দ্রুত গতির যুগে সবাই সংক্ষেপে জেনে নিতে চায়, তাই বই দেওয়া বা নেওয়া এখন অতীত। অনুষ্ঠানের দিনগুলোতে বইয়ের দোকানে লাইন দিয়ে মানুষ বই কিনতেন। অনেকে বলেন, এখন বই কাউকে উপহার দিলে তিনি খুশি হন না, বরং অকাজের বলে মনে করেন। এখন জেলায় জেলায় বইমেলার আয়োজন হলেও বিভিন্ন খাদ্য সামগ্রী বা খাবারের স্টলগুলোতেই ভিড় বেশি। অনেকে বলেন, এই প্রতিযোগিতার যুগে সময় বের করে বর্তমান প্রজন্ম কোনো মতে পাঠ্যপুস্তকটা পড়ছে, এটাই অনেক। অনেকে মনে মনে ধারণা পোষণ করেন, টাকা বাঁচাতেই বোধহয় বই উপহার দেওয়া হয়। বইয়ের মর্ম অনেকেই বোঝেন না। তাই কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে বইকে এক অবাস্তব, অকাজের বলেই মনে করেন। যে যাই ভাবুন, আমরা কি আবার নতুন করে উপহার হিসেবে বইকেই প্রাধান্য দিতে পারি না? আপনি কি ভাবছেন, লিখে ফেলুন আপনার ভাবনা। বইয়ের মর্ম সবাই ভাগাভাগি করে রঙিন মোড়কে বইকে উপহারের তালিকায় রাখি। লিখুন ফেব্রুয়ারি মাস জুড়ে এই বিষয়ে, উপহারে বই। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের বিষয় এটি। আর এ বিষয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। অবশ্যই চিঠির শেষে আপনার মোবাইল ফোন নম্বরটি দিতে ভুলবেন না। আর চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয়, উপহারে বই। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।